হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে শনিবার, তাই আবার আমি আগের মতোই নিয়মে ফিরে গেলাম। শনিবার তোমরা ভিডিও পাবে স্কলারশিপের জন্য। তো আজকে আমি ইতিহাসের একটা ভিডিও তোমাদের জন্য দিচ্ছি। এখানে আমি আলোচনা করব ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তো ইতিহাস বইটি প্রথম আমি রিডিং পড়ব এবং সেখান থেকে প্রয়োজনীয় অংশগুলো বলবো, তোমরা দাগ দিয়ে নেবে। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্যিক ঘাঁটিকে কেন্দ্র করেই প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা পেলাম যে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা, ব্রিটিশদের এই তিনটে ঘাঁটিকে কেন্দ্র করে প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল। 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মসুলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। পরে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি। যেহেতু দেখো মাদ্রাজকে প্রেসিডেন্সি করা হয়েছে পরবর্তীকালে, তাই মাদ্রাজে কবে বাণিজ্যিক ঘাঁটি বানানো হয়েছিল দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সালটা 1639। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। তাহলে মাদ্রাজ পট্টনম গ্রামে যে দুর্গ বানিয়েছিল তার নাম সেন্ট জর্জ দুর্গ। ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি। তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সির অপর নাম হলো সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতে বিরাট অংশ পড়েছিল। আজকের তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল, গ্রীষ্মকালে ওটাকামুন্ড ও শীতকালে মাদ্রাজ। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট, গ্রীষ্মকালে একটা প্রশাসনিক কেন্দ্র, শীতকালে আর একটা প্রশাসনিক কেন্দ্র। মানে যেমনটা আমরা এর আগে পড়তাম জম্মু ও কাশ্মীর, এই জায়গাটার জন্য এই যে টেরিটোরিয়াল ইউনিয়ন বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেরকম একটা ব্যাপার এখানেও দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালে ওটাকামুন ও শীতকালে মাদ্রাজ। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে। তাহলে বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয়েছিল কোন বন্দর থেকে বা কোন অঞ্চল থেকে? না, সুরাট থেকে। ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। তাহলে দেখো বোম্বাই প্রেসিডেন্সি অঞ্চলটা কোথা থেকে কোন পর্যন্ত সেগুলো সুন্দর করে এখানে বলেছে। মাদ্রাজ প্রেসিডেন্সিটাও বলেছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক, দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চল। তো এই অঞ্চলগুলোও কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সিন্ধু প্রদেশও এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তাহলে সিন্ধু প্রদেশ কোন প্রেসিডেন্সির অন্তর্গত ছিল? না, বোম্বাই প্রেসিডেন্সি। গোড়ার দিকে এই প্রেসিডেন্সিটি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। তাহলে বোম্বাই প্রেসিডেন্সির গোড়ার দিকের নাম কি ছিল? পশ্চিম প্রেসিডেন্সি, ওয়েস্ট প্রেসিডেন্সি। তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসাবে অবনতি হতে থাকে, পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে। ফলে 1887 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। তাহলে দেখো 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি, তারপর 1687-তে মূলত বোম্বাই প্রেসিডেন্সি এক প্রকার তার সঠিক জায়গাটা পেয়েছিল। তাহলে এই দুটো সব থেকে পুরনো।
তারপরে আসবে কলকাতা। তাহলে সব থেকে পুরনো প্রেসিডেন্সি ব্রিটিশদের হচ্ছে মাদ্রাজ, আর সব থেকে নতুন হচ্ছে কলকাতা। দেখো, কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল। ধীরে ধীরে কলকাতাই হয়ে উঠেছিল ভারতে ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানির অধিকার পায়, খুব গুরুত্বপূর্ণ, কত খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি পেয়েছিল? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করেছিল। তখন থেকেই বাংলার উপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। তাহলে নিজামতের অধিকার কবে পায়? 1772 খ্রিস্টাব্দে। এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়। বাংলাতেও গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে ছিল বাংলা প্রেসিডেন্সি। ধীরে ধীরে এই প্রেসিডেন্সিতে যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল। পঞ্জাব ও উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চলও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। ভাবো, পাঞ্জাব মানে পশ্চিম পাকিস্তান, প্রায় পশ্চিম ভারত প্রায়, সেটাও চলে এসেছিল বাংলাতে। তাহলে এত বড় প্রেসিডেন্সি কিন্তু আর অন্য কোনোটা ছিল না। সব থেকে বড় প্রেসিডেন্সি কোনটা? না, বাংলা প্রেসিডেন্সি। মাদ্রাজে মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি দুর্গ, কি নাম তার? না, ফোর্ট উইলিয়াম বানিয়েছিল। তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো এক সময়। তাহলে দুর্গের নামে প্রেসিডেন্সির নাম। এইভাবে তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। লন্ডনে ব্রিটিশ কোম্পানির যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলত তিনটি কাউন্সিল। কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। তাহলে আমরা যে তিনটে ঘাঁটি দেখলাম, তিনটে প্রেসিডেন্সি দেখলাম, সেগুলো পরিচালিত হতো কার মাধ্যমে? না, কাউন্সিলের মাধ্যমে। এবং সেই কাউন্সিল কাদের সঙ্গে পরামর্শ করত? না, ব্রিটিশ কোম্পানির লন্ডনে যে পরিচালক গোষ্ঠী ছিল বা কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল, তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতো, তাদের মতামত অনুযায়ী চিন্তাভাবনা করত। এবং ওই ঘাঁটিগুলির যে কাউন্সিল, তার একজন সদস্য তার প্রধান নির্বাচিত হতো, তাকে আমরা বলতাম গভর্নর। কিন্তু ধীরে ধীরে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক, কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করার প্রসঙ্গ ওঠে। ব্রিটিশ পার্লামেন্ট সে বিষয়ে নানা আইন তৈরি করা হয়। সেসব আইন মোতাবেক ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া রাজ কারবারের উপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এই রকম দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারত শাসন আইন। এর অর্থ কি? এর অর্থ হলো, প্রথম দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল। বাণিজ্য করতে এসে বিভিন্ন অধিকার পেতে পেতে এবং এদেশের মানুষের, সেই সঙ্গে শাসকদের দুর্বলতা, মূল দুর্বলতা ছিল শাসকের সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব, এইটাকে হাতিয়ার করে তারা ধীরে ধীরে এখানকার প্রশাসনিক কর্তা হয়ে উঠেছিলেন। কিন্তু একটি কোম্পানি একটি দেশের প্রশাসনিক কর্তা হিসাবে কাজ করবে, এটা ওই যে কোম্পানিটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা যে দেশের কোম্পানি, অর্থাৎ ইংল্যান্ডের পার্লামেন্ট সেটা মানতে পারলো না। তারা এটা মানতে পারলো না যে তাদেরই দেশের একটি কোম্পানি অন্য একটি জায়গাতে, সেখানে তারা প্রশাসনিক কাজকর্ম চালাবে, এক অর্থে রাজার মতো ভূমিকা পালন করবে। এটা চলতে দেওয়া যায় না। তখন ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ধীরে ধীরে ভারতের শাসনভার
নিজের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং তারই প্রথম পদক্ষেপ ছিল এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিট প্রণীত, মানে পিট দিয়েছিলেন তাই পিট প্রণীত ভারত শাসন আইন। টুকরো কথা, রেগুলেটিং অ্যাক্ট এবং পিট প্রণীত ভারত শাসন আইন। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি তিনটির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয়। গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয়। ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তাহলে দেখো, আমরা একটু আগে পড়লাম যে তিনটে যে কাউন্সিল হয়েছিল তিনটে প্রেসিডেন্সিতে, তার যিনি হেড ছিলেন তাকে বলতো গভর্নর, কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট সেখানে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা সেই পদটাকে চেঞ্জ করলেন, পরিবর্তন করে করলেন গভর্নর জেনারেল। কে হবে গভর্নর জেনারেল? না, যিনিই গভর্নর তিনিই হবেন গভর্নর জেনারেল। এবারে কি বলছে, বাংলার ক্ষেত্রে বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন। অর্থাৎ গোটা ভারতবর্ষের গভর্নর জেনারেল কিন্তু একজন। তিনি কে? না, বাংলার যিনি গভর্নর তিনিই তিনটে প্রেসিডেন্সির গভর্নর জেনারেল। বোম্বাই প্রেসিডেন্সির যেমন গভর্নর ছিলেন তেমন থাকবেন, মাদ্রাজ প্রেসিডেন্সির যেমন গভর্নর আছে তেমন থাকবে, বাংলা প্রেসিডেন্সিতে যেমন গভর্নর আছে তেমন গভর্নর থাকবে। শুধুমাত্র বাংলা প্রেসিডেন্সির যিনি গভর্নর তিনি সমগ্র প্রেসিডেন্সিগুলির গভর্নর জেনারেল বলে নির্বাচিত হলেন। গভর্নর জেনারেলের পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতে ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। তো বলাই বাহুল্য, যেহেতু বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল, তিনিই সমস্ত গভর্নরগুলির নিয়ন্ত্রক, তিনি এক প্রকার বাংলা থেকে গোটা ভারত শাসন করছেন এমনটি ভাবা যেতে পারে। সুতরাং বাংলা তথা কলকাতা হলো ভারতের রাজধানীর মতো। 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, যাকে উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গার বলা হতো, নতুন একটি আইন বানান। সেই আইনকে পিট প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয়। 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। পিট প্রণীত আইন মোতাবেক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়। সেই বোর্ডকে কোম্পানি সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ওই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেল কর্তৃত্ব মেনে চলতে বাধ্য হবে। অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট অনুসারে এটুকু তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাংলার গভর্নরই হবেন ভারতের গভর্নর জেনারেল, কিন্তু তিনিই যে সর্বে সর্বা, তার মোতাবেক যে তিনটে প্রেসিডেন্সির সমস্ত কাজকর্ম চলবে, এই ব্যাপারটাতে সিলমোহর দিয়েছিল পিটের ভারত শাসন আইন। পিট কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি তার পার্লামেন্টে আইনটি পাশ করে ভারতবর্ষের জন্য প্রয়োগ করেছিলেন। তাই জন্য বা সেই জন্য আমরা ওই আইনটাকে বলবো পিটের ভারত শাসন আইন।